নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো জমি কেনার আগে প্রধানত কোন কোন কাগজগুলি আপনারা ভালো করে দেখে নেবেন বা কি কি করা উচিত এই বিষয়ে আজকে আলোকপাত করব। প্রথমত বলে রাখি, আপনাকে দেখতে হবে বিক্রেতার যে মালিকানা দলিলটি সেটা সর্বপ্রথম আপনাকে কিন্তু দেখে নিতে হবে বা যাচাই করে নিতে হবে বিক্রেতা যে মালিকানা দলিলটি রয়েছে কিনা। সিএস, আরএস, কেবি খতিয়ান, হাল নাগাদ, নামজারি, মিউটেশন ও সেই সঙ্গে ভূমি করের দাখিলা বা রসিদ ভালোভাবে যাচাই করতে হবে। তাহলে এই যেগুলো বললাম এগুলো কিন্তু একটিও মিস করবেন না, সমস্ত কিছু কিন্তু আপনাকে খুঁটিয়ে দেখে নিতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো সিএস আপনি নাও পেতে পারেন, সিএস রেকর্ড হয়তো সেক্ষেত্রে নেই, এরকমও হতে পারে, কিন্তু আরএস রেকর্ডটা অবশ্যই থাকবে, সঙ্গে কেবি খতিয়ানটাও অবশ্যই চেক করে নেবেন। এগুলো কিন্তু সবচেয়ে ভালো হয়। যে কোনো অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যদি টোটাল কাগজগুলো সার্চিং করে নেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। এইগুলো যেন মিস না হয় জমি কেনার আগে অবশ্যই করতে হবে। যদি দলিল আছে, দলিল নেই কিন্তু নামজারি আছে, অর্থাৎ রেকর্ডে নাম আছে, এরকম ব্যক্তিও উনি কিভাবে জমিটা পেলেন বা কোন সূত্রে জমিটা পেলেন বা তার কোনো ওয়ারিশকে ঠগানো হয়েছে কিনা, প্রতারিত করা হয়েছে কিনা, এই বিষয়গুলোও কিন্তু আপনাকে যাচাই করতে হবে। জমি কিনে নিলেই হবে না। আর অনেক মালিক আছে এরকম, তার বাবার নামে জমি, কিন্তু সে বাবা মারা যাওয়ার পর নিজের নামে করেনি, তারপরে আপনার কাছে জমি বিক্রি করতে এসছে। এই রকম ক্ষেত্রে বলবো আপনাদেরকে, আগে ওনাকে বলুন যে নিজের নামে রেকর্ড বা মিউটেশনটা করাক, তারপরে কিন্তু আপনারা সেই জমি কেনার চেষ্টা করবেন। জমির মালিকানা নিয়ে কোনো আইনি জটিলতা বা বকেয়া খাজনা নেই তা নিশ্চিত হতে হবে। সরজমিনে আপনাদেরকে দেখে নিতে হবে জমির অবস্থান, সীমানা এবং দখল বুঝে নেওয়া জরুরি। অনেকে আমরা করি কি, যে সীমানাটা ঠিকভাবে দেখি না, জমিটা পছন্দ হলো কিনে নিই আমরা, কিন্তু তার দখল আদৌ সেই মালিকের আছে কি না এইটা কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে যে দখলটা রয়েছে কি না। আর যদি আপনি পারেন প্রতিবেশী বা ওই জমির আশেপাশে যারা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে বর্তমান স্থিতি জানতে পারেন ওই জমি সম্পর্কে। অনেক সময় কি হয়, মালিক অনেক দূরে থাকে সেই জমি থেকে, সেই জন্য কি হয়, দখল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর দখল হয়ে গেলে সেই ঝামেলাটা কিন্তু আপনার ঘাড়ে এসে পড়বে যদি আপনি না বুঝে সেই জমিটা কিনে নেন। যাচাইয়ের বিষয়সমূহ কোনগুলো যাচাই করবেন? প্রথমত দলিল যাচাই। যদি দলিল সূত্রে, মানে যার কাছে জমি কিনছেন তিনি যদি দলিল সূত্রে মালিকানা হন, তাহলে তিনি যে মালিক সেইটা প্রমাণ করার জন্য তার যে দলিল রয়েছে, দলিল নাম্বারটা এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই দলিলটা বৈধ কিনা এটা যাচাই করে নিন, এবং তার দলিলে যে নাম্বারটা পূর্বের দলিলের আছে, অর্থাৎ পিঠ দলিল বা ভায়া দলিল, সেই দলিলটার কপি তুলুন। আপনি মোটামুটি 30 বছরের অন্তত দলিল যাচাই করুন। মূল দলিল বা ভায়া দলিল অর্থাৎ চেনডিড বা পিঠ দলিল যাই বলুন না কেন, পরীক্ষা করতে হবে। সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলের সত্যতা নিশ্চিত করুন। অনেক সময় ফেক দলিল থাকে, ফেক নাম্বার দেওয়া থাকে। এবার যদি আপনি সাব রেজিস্ট্রি অফিসে সেগুলো চেক করেন তাহলে কিন্তু ধরা পড়ে যাবে যে সেটা জাল দলিল না নকল দলিল না আসল দলিল, যাই হোক ধরা পড়ে যাবে। খতিয়ান বা পর্চা, সর্বশেষ খতিয়ান যেমন আরএস বা যদি আরও কিছু থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনি দেখে নিন। মালিকের নামটা মিলিয়ে নিন ভালো করে, মালিকের নামে কোনো গলদ রয়েছে কিনা, বা যে জমিটা বর্তমানে রয়েছে তার যে দাগ নম্বর বর্তমানে তার সাথে আপনার দলিলে ম্যাচ করছে কিনা দাগ নম্বর, এগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে। আমরা কিন্তু তাড়াহুড়ো করে জমি কিনে নিই এবং মোহরি ধরি এবং সেখানে দলিল লেখকের মাধ্যমে দলিল লিখিয়ে নিই, তারপরে রেজিস্ট্রি করে নিই। এই ভুলটা কখনোই করবেন না। আপনার সারা জীবনের সঞ্চয় এক জায়গায় আপনি ইনভেস্ট করতে চলেছেন, সেই জায়গা থেকে যেহেতু ইনভেস্ট করছেন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসা খুব মুশকিল। তাই
সব কিন্তু আপনাকে পরখ করা দরকার। একটু ধৈর্য সহকারে জমি কিনবেন। যারা ধৈর্য দেখায় তারা কিন্তু ঠগে না। আর যারা ধৈর্য মানে হীন, অর্থাৎ ধৈর্য নেই একেবারে, একবারে সম্পূর্ণরূপে জমিটা দেখেই, চোখের দেখা দেখেই জমি কিনতে যায়, তারা কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। নামজারি ও খাজনা হাল নাগাদ। নামজারি বা মিউটেশন, খতিয়ান এবং ভূমি উন্নয়ন কর, খাজনা পরিশোধের রসিদ ভালো করে যাচাই করুন যে সেগুলো সঠিক কি না, এগুলো যাচাই করতে হবে। দখল ও সীমানা, জমির প্রকৃত দখল কার হাতে আছে এবং সীমানা সঠিক কি না তা সরজমিনে যাচাই করুন। দলিলে দেখে নেবেন ভালো করে যে সীমানাটা বা চৌহদ্দিটা কী উল্লেখ রয়েছে, সেটা দেখবেন। পাশাপাশি প্রতিবেশী যারা রয়েছে তাদের কাছেও কিন্তু জানার চেষ্টা করবেন যে এই জমিটার কোনো কন্ট্রোভার্সি রয়েছে কিনা বা কোনো কিছু রয়েছে কিনা, এটা জানবেন কিন্তু, নাহলে কিন্তু আরও মুশকিলে পড়ে যাবেন। আর তাছাড়া আপনার যে মৌজা ম্যাপ রয়েছে, সেটা এলআর মৌজা ম্যাপ বা আরএস মৌজা ম্যাপ, সবচেয়ে ভালো হয় আরএস মৌজা ম্যাপটা দেখা, সেখানে কি রয়েছে সেটা দেখে নেবেন। আর জমির অবশ্যই স্কেচ বা ম্যাপ যেন থাকে। আইনি ঝামেলা, জমিটি অর্পিত সরকারি বা কোনো মামলার আওতাভুক্ত, যেমন প্রিয়েমশন কিনা, প্রিয়েমশন মানে জানেন আপনারা, অগ্রক্রয় মামলায় এই জমিটা যুক্ত রয়েছে কিনা তা নিশ্চিত কিন্তু আপনাকে হতে হবে। অনেক সময় জমি বন্ধক দেওয়া হয়, দেখা গেল ব্যাংকের কাছে জমির পেপারস রয়েছে এবং আপনাকে আপনাকে সেই জমি বিক্রি করতে কেউ এলো, তাহলে কিন্তু আগে দেখুন ব্যাংকের লোনটা সে পরিশোধ করছে কি না, এই ব্যাপারটা কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে। এই ব্যাপারের জন্য মর্গেজ, যে মর্গেজ লোনের জন্য যে আপনার ওয়েবসাইট রয়েছে, সরকারি ওয়েবসাইট CESRAI, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু দেখতে হবে যে সম্পত্তিটা বিশেষ করে মর্গেজের নিবন্ধন রয়েছে কিনা। কারণ যে কোনো ব্যাংক থেকে লোন নিলে মর্গেজ যদি হয় তাহলে সেই সম্পত্তির টোটাল তথ্য সেই ওয়েবসাইটে দেওয়া হয়, এটা কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে। অন্যান্য বিক্রেতা, উত্তরাধিকারী সূত্রে মালিক, এগুলো আপনাকে দেখতে হবে যে কেউ উত্তরাধিকারী সূত্রে আবার মালিক নয় তো, হলে ওয়ারিশ সনদটা দেখুন ভালো করে, তারা কজন ওয়ারিশ বা কে কে ওয়ারিশ রয়েছে, প্রত্যেকের অংশ পেয়েছে কিনা বা কেউ কাউকে প্রতারিত করেছে কিনা, এই বিষয়টাও কিন্তু আপনাকে যাচাই করা দরকার। পৌরসভা বা কর্পোরেশন যারা রয়েছে, 10 লক্ষাধিক টাকার জমির ক্ষেত্রে বিশেষ করে আপনার প্যান কার্ড লাগে বা রিটার্নের প্রয়োজন হয়, সেটা জানেন, প্যান কার্ডটা এখানে লাগে 10 লক্ষ টাকার উপরে হলে। জমি কেনার আগে একজন অভিজ্ঞ আইনজীবী বা ভূমি জরিপকারীর পরামর্শ নেওয়া সব সময় নিরাপদ। আমরা কিন্তু অনেক সময় খুব তাড়াহুড়োর বসে এগুলো আমরা করি না বা ভাবি যে এক্সট্রা টাকা লাগবে, কিন্তু এটা ভাববেন না কখনো, অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে দেখা হবে।